আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ছড়ি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সবাই শুনছেন গল্পের ছড়ি বাই পিয়াস চ্যানেল। আজকে ভীষণ সুন্দর একটা বৃষ্টি স্নাত দিন। বেশ কয়েকদিন যাবতীয় খুব বৃষ্টি হচ্ছে। তো আমরা আজকে এই দিনে আপনাদের জন্য নিয়ে এলাম মিশির আলীর অন্নভুবন গল্পের ৬ষ্ঠ পর্ব। এর আগে আমাদের আরও ৫টি পর্ব প্রকাশিত হয়েছে। যারা আপনারা শুনতে চান তারা গল্পের ছড়ি বাই পিয়াস চ্যানেলটি ঘুরে দেখবেন। আমাদের 5টি পর্ব রয়েছে। তো আমরা শুরু করতে যাচ্ছি অন্নভুবন গল্পের ৬ষ্ঠ পর্ব। অমিতা অবাক হয়ে বলল, আরে মামা তুমি? মিশির আলী বললেন, চিনতে পারছিস রে বেটি? কি আশ্চর্য মামা, তোমাকে চিনব না? তোমাকে নিয়ে কত গল্প করি মানুষের সাথে। তিনি হাসলেন। অমিতা বলল, বিনা কারণে তুমি আমার কাছে আসোনি। তুমি সেই মানুষই না। কী জন্য এসেছো বলো? এখনই বলবো? না এখন না, আমি স্কুলে যাচ্ছি, আজ আর ক্লাস নেব না, ছুটি নিয়ে চলে আসবো। তুমি ততক্ষণে গোসল টোসল করে বিশ্রাম নাও। আমার ঘর সংসার দেখো, ঘন ঘন চা খাওয়ার অভ্যাস এখনও আছে? আছে। কাজে ছেলেটাকে বলে যাচ্ছি, সে প্রতি 15 মিনিট পর পর চা দেবে। তোর ছেলেপুলে কই? অমিতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমার ছেলেপুলে নেই মামা, হবেও না কোনো দিন। তুমি তো খোঁজখবর রাখো না, কাজেই কিছু জানো না। যদি জানতে তাহলে আর। সে কথা শেষ করলো না। মিশির আলী লক্ষ্য করলেন মেয়েটির গলা ভারী হয়ে এসেছে। কত রকম দুঃখ কষ্ট মানুষের থাকে। তার মন খারাপ হয়ে গেল। তোর বর কোথায়? ও ট্যুরে গেছে 14 গ্রামে, সন্ধ্যাবেলায় ফিরবে। তুমি কি থাকবে সন্ধ্যা পর্যন্ত? না, আমার একটা জরুরি কাজ আছে। তা তো থাকবেই, তোমাকে যে আমি কত ভালোবাসি মামা, অথচ তুমি। অমিতার গলা আবার ভারী হয়ে গেল। এই মেয়েটার মন অসম্ভব নরম। মিশির আলী গোসল সেরে ঘুরে ঘুরে অমিতার ঘর সংসার দেখলেন। বিরাট দোতলা বাড়ি, প্রতিটি ঘর চমৎকার করে সাজানো। লাইব্রেরি ঘরটি দেখে তার মন ভরে গেল। বই বই আর বই, তাকিয়ে থাকতে ভালো লাগে। কাজের ছেলেটির নাম চেরাগ মিয়া। সে সত্যি সত্যি 15 মিনিট পর পর চা নিয়ে আসে। 2 কাপ চা খেয়ে মিশির আলী ধমক দিলেন, এই আর লাগবে না, দরকার হলে আমিই চাইব। লাভ হলো না। 15 মিনিট পর আবার সে 1 কাপ চা নিয়ে এলো। দুপুরে খেতে বসে অমিতার সঙ্গে তিনি গাছের সঙ্গে কথা বলার প্রসঙ্গটা তুললেন। অমিতা অবাক হয়ে বলল, এটা জানবার জন্য তুমি এসেছো আমার কাছে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি মামা? পাগলরাই শুধু এসব তুচ্ছ ব্যাপার নিয়ে ছোটাছুটি করে। পাগল হই আর যাই হই, যা জানতে যাচ্ছি সেটা বল না। তুই যে ছোটবেলায় গাছের সঙ্গে কথা বলতি, সেটা মনে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, গাছ কি তোর সঙ্গে কথা বলতো? আমি তো হাসি মুখে বলল, গাছ আমার সঙ্গে কি কথা বলবে? গাছ আবার কথা শিখলো কবে? তার মানে গাছের কোনো কথা তুই শুনতে পেতি না? কিভাবে শুনবো মামা? তুমি শুনতে পাও। এসব ছোট্টবেলার খেয়াল, এটা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন এখন? এমনি। এমনি এমনি মাথা ঘামাবার মানুষ তুমি না। নিশ্চয়ই কিছু একটা আছে যা তুমি আমাকে বলতে চাচ্ছ না। ও কি মামা, তোমার কি খাওয়া হয়ে গেল? হ্যাঁ। অসম্ভব, 11 পদ রান্না করেছি, তুমি খেয়েছো মাত্র 5 পদ। এখনও 6টা পদ বাকি আছে। মরে যাব অমিতা। মরে যাওয়ার যাই করো, খেতে হবে। জোর করে আমি মুখে তুলে খাইয়ে দেবো। আমাকে তুমি চেনো না মামা। মিশির আলী হাসলেন। অমিতা গম্ভীর মুখে বসে আছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে সত্যি সত্যি জোর করে মুখে তুলে দেবে। মিশির আলী মৃদুস্বরে বললেন, গাছ তাহলে তোর সঙ্গে কোনো কথা বলতো না? অমিতা বিরক্ত স্বরে বলল, না, গাছ আমার সঙ্গে কেন কথা বলবে বলো তো? আমি কি গাছ? ভালো করে তাকিয়ে দেখো আমার দিকে। আমাকে কি তোমার গাছ মনে হয়? মিশির আলী কিছু বললেন না, তাকিয়ে রইলেন মেয়েটির দিকে। তার এই ভাগ্নিটি তার সুন্দর, দেবীর মতো ঘন কালো তরল চোখ, মুখের ভাবটি বড় স্নিগ্ধ। অমিতা বলল, মামা তুমি মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য ছোটাছুটি করো, অথচ তোমার আশেপাশে যারা আছে তাদের কথা কিছুই ভাবো না। ভাবি না? কে বলল? না ভাবো না, ভাবলেই 6 বছরে একবার হলো আমার কাছে আসতে।
মিসির আলি দেখলেন অমিতার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি একটি দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েগুলো এত নরম স্বভাবের হয় কেন, এ নিয়ে অন্যমনস্কভাবে তিনি খানিকক্ষণ ভাবলেন। একটি মেয়ের ডিএনএ এবং একটি পুরুষের ডিএনএর মধ্যে তফাৎটা কি তা জানতে ইচ্ছে করে। পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা। জীবন এত ছোট, অথচ কত কি জানার আছে। তিনি আজ সারাদিন ছাদে বসে আছে। সে ছাদে গিয়েছে সূর্য ওঠার আগে। এখন প্রায় সন্ধ্যা। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। এই দীর্ঘ সময়ের মধ্যে একবারও সে নিজের জায়গা থেকে নড়েনি। তার ছোট্ট শরীরটি পাথরের মূর্তির মতো স্থির হয়ে আছে। মাঝে মাঝে বাতাসে তার চুল উঠছে। এ থেকেই মনে হয় এটি পাথরের কোনো মূর্তি নয়, জীবন্ত একজন মানুষ। সকালে কাজের মেয়ে নাস্তা নিয়ে ছাদে এসে ক্ষীণ গলায় বলেছিল, আপা নাস্তা আনছি। তিনি কোনো জবাব দেয়নি। কাজের মেয়েটি আধা ঘন্টার মতো অপেক্ষা করল। এর মধ্যে কয়েকবার নাস্তা খাবার কথা বলল। তিন্নির কোনো ভাবান্তর হলো না। দুপুরবেলা বরকত সাহেব নিজেই এলেন। শান্ত গলায় বললেন, খেতে এসো মা। তিন্নি নিশ্চুপ। বরকত সাহেব তার হাত ধরলেন। হাত গরম হয়ে আছে, বেশ গরম, যেন মেয়েটির 103 বা 4 জ্বর উঠেছে। তিনি গাঢ় স্বরে বললেন, তোমার কি শরীরটা খারাপ মা? তিন্নি না সূচক মাথা নাড়ল। এসো ভাত দেওয়া হয়েছে, দুজনে মিলে খাই। সে আবারও না সূচক মাথা নাড়ল। বরকত সাহেব মেয়েটিকে নিজের দিকে টানতেই হঠাৎ তীব্র যন্ত্রণা অনুভব করলেন, যেন 1000 ভোল্টের ইলেকট্রিক চলে গেল কপালের মাঝখান দিয়ে। তিনি মেয়ের হাত ছেড়ে দিয়ে অনেকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন। তিনি খুব সহজ গলায় বলল, বাবা তুমি চলে যাও। চলে যাব? তুমি আসবে না? না। কিচ্ছু খাবে না? খিদে নেই। এক গ্লাস দুধ খাও, দুধ পাঠিয়ে দিই। না। বরকত সাহেব নিচে গেলেন। এ কি গভীর পরীক্ষায় তিনি পড়লেন। মেয়ের বিচিত্র অসুখের সত্যি কি কোনো সমাধান আছে? তার মনে হতে লাগলো সমাধান নেই। এই অসুখ বাড়তেই থাকবে, কমবে না। মিসির আলি নামের মানুষটির কিছুই করার ক্ষমতা নেই। মেয়েটিকে নিয়ে বিদেশ চলে গেলে কেমন হয়? ইউরোপ আমেরিকায় বড় বড় ডাক্তাররা আছেন, তারা দিনকে রাত করতে পারেন। এই সামান্য কাজটা করতে পারবেন না? খুব পারবেন। তিনি নিজে দুপুরে কিছু খেতে পারলেন না। মাথায় ভোঁতা যন্ত্রণা হতে লাগলো। বিকেলের দিকে সেই যন্ত্রণা খুব বাড়ল। তিনি কয়েকবার বমি করলেন। অসম্ভব রাগে তার শরীর কাঁপতে লাগলো। কার ওপর রাগ? সম্ভবত নিজের ভাগ্যের ওপর। এত খারাপ ভাগ্য মানুষের হয়? তিনি সন্ধ্যা মেলাবার পর নিজের ঘরে ঢুকলো। আজ অনেক দিন পর তার আবার ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে। রং তুলি সাজিয়ে সে উবু হয়ে মেঝেতে বসলো। তার সামনে বড় একটি কাগজ বিছানো। সে খানিকক্ষণ চুপ করে বসে অতি দ্রুত তুলি বোলাতে শুরু করলো। প্রথমে মনে হচ্ছিল কিছু লাইন এলোমেলোভাবে টানা হচ্ছে। এখন আর তা মনে হচ্ছে না। এখন কাগজে লতানো গাছের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। আকাশে দুটি সূর্য, তার আলো তেরছাভাবে গাছগুলির ওপরে পড়েছে। তিনি মৃদুস্বরে বলল, তোমরা কেমন আছো? ছবির গাছগুলো যেন উত্তরে কিছু বলল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কিছু ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। গাছগুলি যেন তার উত্তরেও কিছু বলল, খুব কঠিন কোনো কথা। কারণ তিন্নিকে দেখা গেল দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠছে। সেই কান্না দীর্ঘস্থায়ী হলো না। সে ছবিটি কুচি করে দিয়ে শান্ত হয়ে নিচে নেমে গেল। কারণ সে বুঝতে পারছে তার বাবা ঠিক এই মুহূর্তে তাকে নিয়ে ভাবছেন। সেই ভাবনাগুলি ভালো নয়। তার বাবার সমস্যার কাছ থেকে মুক্তি চান, কিন্তু যে পথ তিনি বেছে নিতে চাচ্ছেন তাতে কোনো লাভ হবে না। বাবা। বরকত সাহেব চমকে ফিরলেন। তার ঘর অন্ধকার। তিনি ইজি চেয়ারে মাথা নিচু করে বসে আছেন। তিনি তার সামনে খাটে পা ঝুলিয়ে বসল। বরকত সাহেব অস্বস্তির সঙ্গে তার মেয়ের দিকে তাকাতে লাগলেন। কিছু বলবে? বলবো। বলো শুনি। চেয়ারে বসো, বসে বলো। তিনি খুব নরম গলায় বলল, তুমি আমাকে বাইরে নিয়ে যেতে চাও? বড় ডাক্তার দেখাবো, পৃথিবীর সেরা ডাক্তার। ডাক্তার কিছু করতে পারবে না বাবা। কি করে বুঝলে? আমি জানি আমার কোনো অসুখ করেনি। আমি তোমাদের মতো না, আমি অন্য রকম। সেটা আমি জানি। না, তুমি জানো না, সবটা জানো না।
ঠিক আছে, না জানলে আমি জানি না, এত কিছু জানার আমার দরকার নাই। আমার টাকার অভাব নাই, আমি তোমাকে বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, ইউরোপ, আমেরিকা। আমি এখানেই থাকবো বাবা, আমি কোথাও যাব না। বরকত সাহেব কড়া চোখে তাকালেন। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো, কপাল ঘামতে লাগলো। তিনি বলল, তোমরা কিছুতেই আমাকে এখান থেকে নিতে পারবে না, তোমাদের সেই শক্তি নেই। বরকত সাহেব কিছু বললেন না। তিনি শান্ত সুরে বলল, এই বাড়িটাতে আমি একা থাকতে চাই বাবা। একা থাকতে চাই মানে? আমি একা থাকবো বাবা, আর কেউ না। কি বলছো এসব? তিনি জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। বরকত সাহেব কড়া গলায় বললেন, পরিষ্কার করে বলো তুমি কি বলতে চাও। এই বাড়িটাতে আমি একা থাকবো, আর কেউ থাকবে না। কাজের লোক, দারোয়ান, মালি, এদের সবাইকে বিদায় করে দাও। তুমিও চলে যাও, তুমিও থাকবে না। আমিও চলে যাব। হ্যাঁ। বরকত সাহেব উঠে এসে মেয়ের গালে প্রচণ্ড একটা চর বসিয়ে দিলেন। তিনি কিছুই বলল না, শান্ত পায়ে উঠে চলে গেল। বরকত সাহেব লক্ষ্য করলেন তিনি বাগানে যাচ্ছে। বাগান এখন ঘন অন্ধকার। বিষের পানি পেয়ে ঝোপঝাড় বড় হয়ে উঠছে। সাপখোপ নিশ্চয়ই আছে। এই মেয়ে এখন এই সাপখোপের মধ্যে একা একা হাঁটবে। অসহ্য, অসহ্য, কিচ্ছু করার নেই। তার মনে হলো মেয়েটি মরে গেলে তিনি মুক্তি পান। জন্মের পরপর তিনি জন্ডিস হয়েছিল, গা হলুদ হয়ে মরবার অবস্থা। মেয়েকে ঢাকা পিজিতে নিয়ে যেতে হয়েছিল। বহু কষ্টে তাকে সারিয়ে তোলা হয়েছে। সেই সময় কিছু একটা হয়ে গেলে আজ আর এই ভয়াবহ কষ্ট সহ্য করতে হতো না। তিনি কিছুক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে ঘরের ভেতর পায়চারি করলেন। একবার ভাবলেন বাগানে যাবেন, কিন্তু সেই চিন্তা দীর্ঘস্থায়ী হলো না। কী হবে বাগানে গিয়ে? তিনি কি পারবেন এই মেয়েকে ফেরাতে? পারবেন না। সেই ক্ষমতাই তার নেই, হয়তো কারোরই নেই। পীর ফকির ধরলে কেমন হয়? তিনি নিজেই সব বিশ্বাস করেন না। সারা জীবন তিনি ভেবেছেন অস্বাভাবিক কোনো ক্ষমতা মানুষের নেই, থাকতে পারে না। কিন্তু এখন দেখছেন তার ধারণা সত্যি নয়। অস্বাভাবিক ক্ষমতা মানুষের থাকতে পারে, তিন্নেরই আছে। কাজে পীর ফকিরের কাছে বা সাধু সন্ন্যাসীর কাছে যাওয়া যেতে পারে। স্যার, কে? তিনি দেখলেন চায়ের পেয়াল হাতে নিজাম দাঁড়িয়ে আছে। তিনি চায়ের পেয়াল হাতে নিলেন। নিজাম বলল, ওই লোকটা আসছে। কোন লোক? আগে যে ছিলেন। ও, মিশির আলী। জি, আপনার সঙ্গে দেখা করতে চান। বরকত সাহেব বিরক্ত স্বরে বললেন, দেখা করার কোনো দরকার নেই, আমি এখন ঘর থেকে বেরোবো না। ভদ্রলোককে তার ঘর দেখিয়ে দাও, খাবার দাবারের ব্যবস্থা করো। আর তিনি যেন তিন্নির সঙ্গে যদি দেখা করতে চান তাহলে তিন্নিকে খবর দাও, তিন্নি বাগানে গিয়েছে। নিজাম চলে গেল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি হবে বোধ হয়। ভারী বাতাস বইছে সব দিকে, চারদিকে অসহ্য গুমট। মিশির আলী এসেছেন সন্ধ্যাবেলায়। এখন রাত 11টা। কিছুক্ষণ আগে রাতের খাবার শেষ করেছেন। প্রায় 4 ঘন্টার মতো হলো তিনি এই বাড়িতে আছেন। নিজামের মধ্যে দুবার জিজ্ঞেস করেছে সে তিন্নিকে খবর দেবে কিনা। তিনি বলেছেন খবর দেবার দরকার নেই, কারণ তিনি নিশ্চয়ই জানে যে তিনি এসেছেন। আলাদা করে বলার কোনোই প্রয়োজন নাই। তিন্নি আছে কোথায়? বাগানে। এই রাতের বেলায় বাগানে কি করছে? জানি না স্যার, কয়েকদিন ধরে সন্ধ্যার পর বাগানে যায়, অনেক রাত পর্যন্ত থাকে। তাই নাকি? জি স্যার। এত রাত পর্যন্ত বাগানে সে কি করে? বাড়ির পিছন দিকে একটা বড়ই গাছ আছে, সেই বড়ই গাছের একটা গর্ত, এখানে চুপচাপ দাঁড়ায় থাকে। ও আচ্ছা। মিশির আলীর মুখ দেখে মনে হলো তিনি এই খবরে তেমন অবাক হননি। বেশ সহজভাবে বললেন, তুমি বারান্দায় আমাকে থেকে একটা চেয়ার এনে দাও, বারান্দায় বসে আকাশের শোভা দেখি। আর শোনো, ভালো করে 1 কাপ চা দিও। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে বোধ হয়। মিশির আলী বারান্দায় এসে বসবার প্রায় সঙ্গে সঙ্গে টুপটুপ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। মিশির আলী অপেক্ষা করতে লাগলেন কখন তিনি বেরিয়ে আসবে। বৃষ্টির বেগ বাড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম একটি ঝড়ের জলে রাতে বাচ্চা একটি মেয়ে একা একা বাগানে। কত রকম অদ্ভুত সমস্যা আমাদের চারদিকে। মিশির আলী সিগারেট ধরালেন। ইলেকট্রিক চলে গিয়েছে। কেরোসিনের ভারী ল্যাম্প জ্বালানো হয়েছে। নিজাম একটি ল্যাম্প বাইরে নিয়ে আসতেই হাওয়া লেগে সেটি দপ করে নিভে গেল। ঠিক তখনই মিশির আলী দেখলেন তিন্নি বের হয়ে আসছে। ঝুপসে গিয়েছে মেয়েটি, তিনি তাকে দেখেছে। সে গিয়ে এলো মিশির আলীর দিকে। আপনি কখন এসেছেন? অনেকক্ষণ হলো। তুমি বুঝতে পারোনি? না, এখন দেখলাম। মিশির আলী বেশ অবাক। মেয়েটি বুঝতে পারল না কেন? টেলিপ্যাথিক ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে? নিজাম হাঁ করে তাকিয়ে আছে। সে কি করবে বুঝতে পারছে না। মিশির আলী বললেন,
তিন্নি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমরা গল্প করি। ঝড় বৃষ্টির রাতে গল্প করতে বেশ ভালো লাগে। আর নিজাম, তুমি আমাদের দুজনের জন্য চা নিয়ে এসো। তিন্নি, তুমি চায়ের সঙ্গে কিছু খাবে? না। নিজাম ফিসফিস করে বলল, আপা আজ সারাদিন কিছু খায় নাই। মিসির আলি বললেন, তাহলে কিছু খাবারও নিয়ে এসো, হালকা কোনো খাবার। না, আমি কিছু খাবো না, আমার খিদে নেই। ঠিক আছে, না খেলে এসো গল্প করি। যা, হাত মুখ ধুয়ে এসো, তোমার সমস্ত পা কাদায় মাখামাখি। তিন্নি চলে গেল। নিজাম এক পর চা এনে রাখলো মিসির আলির সামনে। মিসির আলি অপেক্ষা করতে লাগলেন, কিন্তু মেয়েটি সে রাতে আর তার কাছে এলো না। খুব ঝড় হলো, সারা রাত শো শো করে হাওয়া বইতে লাগলো। মিসির আলি অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারলেন না। তার বারবারই মনে হতে লাগলো কিছুক্ষণের মধ্যেই হয়তো মেয়েটি তার সঙ্গে যোগাযোগ করবে। দুজন দু জায়গায় বসে অনেক রাত পর্যন্ত গল্প করবেন, কিন্তু তা আর হলো না। সূর্য এখনও ওঠেনি। মিসির আলি দ্রুত পা ফেলছেন। ব্রহ্মপুত্র নদী মনে হচ্ছে এখনও ঘুমিয়ে। দিনের কর্মচাঞ্চল্য শুরু হয়নি। কাল রাতে বৃষ্টির জন্যই বুঝি চারদিকে ঝিলমিল করছে। মিসির আলি গত রাতটা প্রায় অঘুমেই কাটিয়েছেন, কিন্তু তার জন্য তার খারাপ লাগছে না। শরীরে কোনো ক্লান্তি নেই। তিনি খুঁজছেন চাওয়ালাকে, পাওনা টাকাটা দিয়ে দেবেন, গল্পগুজব করবেন। তার মনে একটা আশঙ্কা ছিল, হয়তো এই চাওয়ালা বুড়োকে আর খোঁজ পাওয়া যাবে না। বাকি জীবন মনের মধ্যে এই ক্ষুদ্র ঘটনাটা কাটার মতো বিঁধে থাকবে। আশঙ্কাটা সত্যি হলো না। বুড়োকে পাওয়া গেল। কেতলিতে চায়ের পানি ফুটে উঠছে, কেতলির নল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। বুড়োর মুখটা হাসি হাসি। কেমন আছেন বুড়ো মিয়া? আল্লাহ যেমন ডাকছে। আপনার শরীর ভালো? জি ভালো। আমাকে চিনতে পারছেন না? ওই যে চা খেয়ে পয়সা না দিয়ে চলে গেলাম। গিয়েছিলাম, কাল এসছি, আপনার টাকা নিয়ে এসছি। চা কি হয়েছে? বুড়ো চায়ের কাপে লিকার ঢালতে লাগলো। মিসির আলি বললেন, আপনি নিশ্চয়ই মনে মনে আমাকে খুব গালাগালি করেছেন। জি না মিয়া সাহেব, অত অল্প কারণে কি আর গাল দেওয়া যায়? আমি জানতাম আপনি আসবেন। কি করে জানলেন? বোঝা যায়। এই কথাটা ঠিক, অনেক কিছুই বোঝা যায়, রহস্যময় উপায়ে বোঝা যায়। চায়ের কাপে চুমুক দিয়ে মিসির আলির মনে হলো তিনি ব্যাপারটা খানিকটা বুঝতে পারছেন, আবছাভাবে বুঝতে পারছেন। কি ভাবেন মিয়া সাহেব? না কিচ্ছু না, উঠি। মিসির আলি চায়ের দাম মিটিয়ে রওনা হবেন, ঠিক তখনই মাথাটা ঝিম করে উঠল। তিনি পরিষ্কার রিনরিনে গলা, আপনি ভালো আছেন? মিসির আলি আবার বেঞ্চিতে বসে পড়ল। বুড়ো বলল, কি হয়েছে? শরীরটা একটু খারাপ লাগছে, আমি খানিকক্ষণ বসি। বসেন বসেন। মিসির আলি মনে মনে তিন্নির সঙ্গে কথা চালিয়ে যেতে লাগলেন। গত রাতে তুমি আসোনি কেন? ইচ্ছা করছিল না। না এসো তো কথা বলতে পারতে, তাও বলনি। ইচ্ছে করছিল না। এখন ইচ্ছে করছে? হ্যাঁ করছে, কথা বলতে ইচ্ছে করছে। বলো, কথা বলো, আমি শুনছি। আমি এখন এখানকার গাছের কথা বুঝতে পারি। বাহ, চমৎকার তো। তাই রোজ সন্ধ্যাবেলা বাগানে যাই, ওদের কথা শুনি। দিনের বেলা শুনতে পাও না? না, দিনের বেলা ওরা কোনো কথা বলে না, চুপ করে থাকে। ওরা কথা বলে শুধু সন্ধ্যার দিকে, রাতে আবার চুপ করে যায়। ওরা তো আর মানুষের মতো না যে সারাদিন বকবক করবে। তা তো ঠিকই। ওরা কি তোমার সঙ্গে কথা বলে? আমার সঙ্গে তো কোনো কথা বলে না, ওরা নিজেদের মধ্যে বলে, আমি শুনি। কি নিয়ে কথা বলে? অদ্ভুত জিনিস নিয়ে কথা বলে, বেশিরভাগই আমি বুঝতে পারি না। তবু বলো, আমার শুনতে ইচ্ছে করছে। জীবন কি, জীবনের মানে কি, এইসব নিয়ে তারা কথা বলে, নিজেদের মধ্যে কথা বলে। তাই নাকি? হ্যাঁ, আর কথা বলে মানুষদের নিয়ে, পশু পাখিদের নিয়ে। এরা পৃথিবীর মানুষের কথা জানে, এরা কি বলে কি করে এইসব জানে, মানুষদের নিয়ে এরা ভাবে। বাহ, চমৎকার তো। একটা গাছ যখন মারা যায় তখন সারা জীবন যা জানলো তা অন্য গাছদের জানিয়ে দিয়ে যায়। মানুষদের যখন কষ্ট হয় তখন তাদের কষ্ট হয়, মানুষদের যখন আনন্দ হয় তখন তাদের আনন্দ হয়। মানুষ একটা গাছকে কেটে ফেলে বা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, তখন তারা মানুষের উপর রাগ করে না। না, তারা রাগ করতে পারে না। তারা তো মানুষের মতো নয়, তারা শুধু ভালোবাসে। জানেন, তাদের মনে খুব কষ্ট। কেন বলো তো? কারণ খুব শীঘ্রই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, কোনো জীব থাকবে না। পৃথিবী আস্তে আস্তে গাছে ভরে যাবে, এজন্যই তাদের দুঃখ। মানুষ থাকবে না কেন? এরা নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ হয়ে যাবে, অ্যাটম বোমা ফাটবে। পৃথিবী ছাড়াও তো আরও অনেক গ্রহ আছে যেখানে একসময় মানুষ ছিল, এখন নেই, এখন শুধুই গাছ। গাছের জন্য এটা তো ভালোই, তাই নয় কি তিন্নি? শুধু ওরা থাকবে, আর কেউ থাকবে না।
তিনি দীর্ঘ সময় চুপ করে রইল। তারপর মৃদু স্বরে বলল, না, ভালো না। ওরা সবাইকে নিয়ে বাঁচতে চায়। সারা জীবন ওরা যত জ্ঞান লাভ করেছে এগুলি মানুষকে বলতে চায়, কিন্তু বলার আগেই মানুষ শেষ হয়ে যায়। ওরা বলতে পারে না, এজন্য ওদের মনে খুব কষ্ট। মানুষগুলো ওদের কথা বলতে পারছে না কেন? বলতে পারছে না কেন? মানুষ তো এখনো খুব উন্নত হয়নি। ওদের অনেক উন্নত হতে হবে, কিন্তু তা হওয়ার আগে তো ওরা শেষ হয়ে যায়। এসব কথা কি তোমার আশেপাশে গাছদের কাছ থেকে জানলে? না, অন্য গাছ আমাকে বলেছে। আমি যখন ঘুমিয়ে থাকি তখন ওরা বলে। তুমি যেসব গাছের ছবি আঁকো সেই সব গাছ? তিনি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমার কথা বলতে ইচ্ছে করছে না। মিশেল উঠে দাঁড়ালেন। বুড়ো চলা বলল, শরীরটা কেমন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, যাই বুড়ো মিয়া। কাল আবার আইসেন না? কাল আসতে পারবো না, কাল আমি ঢাকা চলে যাব। আবার যখন আসব তখন কথা হবে। শেষ করছি অনুভবনের 6ষ্ঠ পর্ব। আগামী পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।